আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে কোনো যুদ্ধক্ষেত্রে আপনি যদি যুদ্ধ করতে চান তাহলে অস্ত্রের সক্ষমতা ঠিক যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো লজিস্টিক সাপোর্ট বা দীর্ঘকালীন যুদ্ধ করার জন্য ব্যাকআপ সাপোর্ট দেওয়ার ক্যাপাবিলিটি। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য আপনার কাছে যেই পরিমাণ অস্ত্রই থাক না কেন সেটা একসময় শেষ হয়ে যাবে, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কখন সেটা শেষ হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং নিজস্ব আত্মনির্ভরশীলভাবে উৎপাদন সক্ষমতা না থাকলে নিজের সার্বভৌমত্ব রক্ষা করা বা যে কোনো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করা অনেকটা অসম্ভব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা তো আরো গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রকৃতভাবে কোন দেশ আমাদের পাশে থাকবে এই জিনিসটা এখনো সুনিশ্চিত নয়। সুতরাং আমাদের বাংলাদেশের নিজস্ব উৎপাদন ব্যবস্থা যেটা রয়েছে সেটাই হলো আমাদের এখনকার সক্ষমতা এবং আমাদের নিজের শক্তি বল। সুতরাং এই জায়গায় আমাদের উৎপাদন সেক্টরের নিজস্ব আত্মনির্ভরশীলতা বাড়ানো ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। বিশেষ করে আমাদের আর্টিলারি সিস্টেমের যে আর্টিলারি শেল, বিভিন্ন ধরনের মিসাইল এবং আমাদের যে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে তার নিজস্বভাবে বাংলাদেশে উৎপাদন সেক্টর তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই। আর এই ক্ষেত্রে দুইটি দেশই বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। প্রথমটি হলো তুরস্ক আর দ্বিতীয়টি হলো চীন। যেমন চীনের অবদান অস্বীকার করা যাবে না। আজকে আমাদের নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতা যা আছে তা চীনের কারণে। আমরা নিজস্ব অ্যাসল্ট রাইফেল চীনা টেকনোলজিতে উৎপাদন করি। আমাদের নিজস্ব যে ম্যানপ্যাড রয়েছে সেটাও চীনের প্রযুক্তিগত সহযোগিতায় আমরা তৈরি করি, এবং আমরা যা কিছু তৈরি করি নিজস্বভাবে মোটামুটি তার 99% চীনের সহযোগিতায়। এই জিনিসটার দায় দায়িত্ব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যতগুলো দল ছিল সবাইকে নিতে হবে। প্রায় স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, তারপরও বাংলাদেশের ভেতর এখনো পর্যন্ত আমরা আর্টিলারি শেল উৎপাদন করি না। 105 mm এর 155 mm এর যে আর্টিলারি শেল রয়েছে সেগুলোই উৎপাদন করি না। এক্ষেত্রে অন্যান্য যে মিসাইল রয়েছে, এন্টি ট্যাঙ্ক মিসাইল বা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের যে ব্যারেল রয়েছে সেগুলো উৎপাদন তো পরের কথা। আমরা প্রথম ধাপে যে আর্টিলারি শেল রয়েছে সেটাই উৎপাদন করি না। তবে হিসাব বলছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হলে প্রতিদিন 10 থেকে 15,000 আর্টিলারি শেল নিক্ষেপ হতে পারে। আর আমরা এই জায়গায় 6 থেকে 7 মাস পর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার আর্টিলারি আমদানি করি। সুতরাং আমাদের উৎপাদন সক্ষমতা এই জায়গায় দ্রুত বাড়াতে হবে। আর এই ক্ষেত্রে বড় খবর হলো যে তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান যারা নিজস্বভাবে এগুলো উৎপাদন করে, মিসাইলের ব্যারেল, বিভিন্ন ধরনের আর্টিলারি সিস্টেম, তারা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে, কারখানা স্থাপন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার 9 জানুয়ারি আমাদের সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ডক্টর প্রফেসর ওমর বেলাতের সঙ্গে আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা রয়েছেন শেখ বশর উদ্দিন সাহেব, তার সঙ্গে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়। এবং সেখানেই কিন্তু তুরস্কের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সেক্টরের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা এসেছেন তারা কিন্তু সবাই তাদের সেক্টর থেকে এই বিনিয়োগের প্রস্তাব দেন, যেখানে তুরস্কের প্রতিরক্ষা ক্ষেত্র থেকে অন্তত পক্ষে প্রায় 5 ধরনের যারা প্রতিষ্ঠানের মালিক রয়েছেন তারা ছিলেন। শুধু বাংলাদেশের সামরিক ক্ষেত্র নয়, বাংলাদেশের এনার্জি, ইন্ডাস্ট্রি, অবকাঠামো খাতেও তারা বিনিয়োগ করতে চায়। এই বিষয়ে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে। সৌদি আরব বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে ঠিক যেইভাবে রাজনৈতিক শর্ত দেয়, তুরস্ক এই ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক শর্ত দেয়নি। একেবারে শর্তবিহীন বিনিয়োগ তারা করতে চায়। আর এই জন্য কিন্তু বাংলাদেশ আগ্রহী। অন্তত পক্ষে 4 ধরনের সমরাস্ত্র কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ আগ্রহী। বিষয়টিকে কেন্দ্র করে আমাদের বাণিজ্য উপদেষ্টা নিশ্চিত করছেন যে বিষয়টিকে কেন্দ্র করে এখন বাণিজ্য মন্ত্রণালয় নয়, বরঞ্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লগে আলাদাভাবে তারা কিন্তু বৈঠক করছে এবং সেখান থেকেই সিদ্ধান্ত হবে। নিয়োগ এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, মাত্র 2 দিন আগের ঘটনা। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি ঘটা করে সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন যে 2016 সাল থেকে বাংলাদেশের ভেতর আরামকো বড় ধরনের তেল শোধনাগার তৈরি করার চেষ্টা করছে। তবে তৎকালীন সরকার তাদের ভাগিয়ে দিয়েছিল, কোনো পাত্তাই দেয়নি। তারা বড় বিনিয়োগ করতে চায় এবং বড় বিনিয়োগ হবে। একদিন পরই কিন্তু তারা তাদের সিদ্ধান্ত পাল্টে ফেলেছে। এখন বলছে যে বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ তারা করবে না। আসলে এটা শর্তযুক্ত একটা প্রস্তাব ছিল, যে শর্ত বাংলাদেশ মানেনি, এখন আর তারা করবে না। মানে আমি আগেই বলেছিলাম যে শর্তটা হবে ইয়েমেনের যুদ্ধে অংশগ্রহণ করা, যেটা বাংলাদেশ অবভিয়াসলি কখনোই রাজি হবে না। কারণ আমরা একদম মুসলিম দেশ, কখনোই আমাদের ভাই ইয়েমেনের মুসলিমদের উপর
উপর আমরা অত্যাচার করতে পারি না। তুরস্কের সঙ্গে আমাদের অন্তত 6টি সেক্টরকে কেন্দ্র করে সামরিক খাতে আলোচনা চলছে। প্রথম সেক্টর হলো তুরস্কের এন্টি ট্যাঙ্ক মিসাইল বাংলাদেশে তৈরি করা, আর দ্বিতীয়টি হলো তুরস্কের যে ম্যান প্যাড রয়েছে সেটাও বাংলাদেশে তৈরি করা যায় কিনা, কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ 105 এবং 155 এর যে আর্টিলারি শেল রয়েছে তার কারখানা স্থাপন করবে বাংলাদেশের ভেতর তুরস্ক। এই আর্টিলারি শেল নির্মাণকে কেন্দ্র করে তুরস্কের কোম্পানি রেপকনের সঙ্গে অলরেডি বাংলাদেশের একটা চুক্তি হয়েছে। 2023 সালের শেষের দিকে এই চুক্তিটা হয়েছে। যে চুক্তিটা স্থবির ছিল বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের পর, সেটা আবার অ্যাক্টিভ হয়েছে। দেখুন, শুধু আর্টিলারি শেল নয়, আর্টিলারি শেলের যে ফিউজ রয়েছে সেটাও বাংলাদেশ তৈরি করতে চায়। 105 এর, 122 এর, 130 এর এবং 155 এর যে আর্টিলারি শেলের ফিউজ রয়েছে সেটা বাংলাদেশে তৈরি করতে চায় তুরস্কের সহযোগিতায়। 40 এর যে গ্রেনেড লঞ্চিং সিস্টেম রয়েছে সেটা অটোমেটিক গ্রেনেড লঞ্চিং সিস্টেম, সেটাও তুরস্কের সহযোগিতায় বাংলাদেশ তৈরি করতে চায়। আর্টিলারি শেল উৎপাদনের কারখানা কি ধরনের ক্যাপাবিলিটির হবে, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যেমনটা নিশ্চিত করা হয়েছে বা জানা যায় যে প্রতি বছর প্রায় 1 লক্ষ হাই এক্সপ্লোসিভ যে শেল রয়েছে সেটা তৈরির সক্ষমতা থাকতে হবে। এছাড়াও হাই এক্সপ্লোসিভ যে ডুয়াল পারপোজ ব্যবহারের যে আর্টিলারি শেল রয়েছে সেটা 25,000 উৎপাদন করা যাবে। এছাড়াও ট্রেনিং করার জন্য বিভিন্ন ধরনের যে 40 এর গ্রেনেড লঞ্চার রয়েছে বা অন্য রয়েছে সেগুলো তৈরি করা যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত বাংলাদেশের পক্ষ থেকে জুড়ে দেওয়া হয়েছে, যে টেকনোলজি বাংলাদেশকে দেওয়া হবে, যে আর্টিলারি শেল বাংলাদেশ তৈরি করবে, অবশ্যই এগুলোর যে ইফেক্টিভ রেঞ্জ সেটা 15 কিলোমিটার থেকে সর্বোচ্চ 22 কিলোমিটার পর্যন্ত হতে হবে। এরপর ধাপে ধাপে সক্ষমতা বাড়লে এর যে রেঞ্জ রয়েছে আমরা বাড়াবো, তবে প্রাথমিক অবস্থায় এটা থাকতেই হবে। এবং তুরস্ক বাংলাদেশকে সহযোগিতা করতে খুবই আন্তরিক এবং আমরাও তুরস্কের সঙ্গে কাজ করতে আন্তরিক। এখন রাতারাতি আমরা তুরস্কের কাছ থেকে প্রযুক্তি নিয়ে তুরস্কের রকেট সানের মিসাইলগুলো তৈরি করে ফেলবো বা এন্টি ট্যাঙ্কের মিসাইলগুলো তৈরি করে ফেলবো, এটা সম্ভব নয়, এটা বাস্তবিক কোনো বিষয় নয়। কারণ এখানে এগুলো তৈরি করার জন্য বিজ্ঞানী তৈরি করতে হবে, প্রযুক্তিবিদ তৈরি করতে হবে, তারপর এগুলো সম্ভব। তবে আর্টিলারি শেল তৈরির যে কারখানা সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তৈরি করতেই হবে, কারণ এটা হলো একটি দেশের প্রথম লাইন অফ ডিফেন্স বা মেরুদণ্ডের মতো। দেখুন, যে কোনো যুদ্ধক্ষেত্রে নিজের অবস্থান ধরে রাখা বা শত্রুর অবস্থান গুড়িয়ে দেওয়া, এই দুই কাজের জন্য আর্টিলারি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আর্টিলারির হামলাগুলোই কিন্তু শত্রুর অবস্থান নড়বড়ে করে দেয়। আমাদের দেশে আলহামদুলিল্লাহ যত আর্টিলারি আছে বা আমাদের যাই আছে তা কিন্তু আমরা সীমান্ত এলাকায় পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। তবে আর্টিলারি শেলের উৎপাদন এবং সাপ্লাই নেই, এগুলো আমাদের আমদানি করতে হয়। আমরা আমদানি করি পাকিস্তান থেকে, চীন থেকে, ধরুন আমরা ইউরোপের কয়েকটি দেশ থেকেও আমদানি করি, এবং অবশ্যই এই জিনিসটা সাস্টেনেবল কোনো কিছু নয়। আমাদের মতো একটা জনবহুল দেশের আত্মরক্ষার জন্য আমরা এখনো বাংলাদেশে আর্টিলারি শেলই উৎপাদন করতে পারি না। আত্মসমালোচনার জায়গা থেকে এটা আমাদের একটা বড় পরাজয়ের বিষয়, এটা স্বীকার করতেই হবে। সুতরাং আমরা চাই যে এই অবস্থার দ্রুত উন্নতি হোক এবং তুরস্কের সঙ্গে যুগান্তকারী চুক্তির মাধ্যমে এই কারখানাটা স্থাপন হোক। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।